সোহরাওয়ার্দী উদ্যান, গণহত্যার বিচার, নারী কমিশন বাতিল সহ 4 দাবিতে হেফাজতের মহাসমাবেশ। করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর অনুরোধ। একটি সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছে জাতি, বলেন জামায়াত আমির। নারী কমিশনের কিছু সুপারিশকে কোরআন বিরোধী আখ্যা দিয়ে বাতিল করার আহ্বান। নানা শঙ্কা মাথায় নিয়েই কাজ করেন সংবাদকর্মীরা। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে নিশ্চিত হবে সুরক্ষা। গ্যাসের দাম বৃদ্ধিতে শিল্প খাতে বাড়বে উৎপাদন ব্যয়। রফতানি বাজারে ছিটকে পড়ার পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে অসম প্রতিযোগিতার শঙ্কা। বিইআরসির সিদ্ধান্তে বাড়বে সংকট। এবং 200 কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে ঢাকা দক্ষিণ সিটি। নগরবাসী সচেতনতায় র্যালি, গাফিলতির অভিযোগ হটলাইন ফেসবুকে জানানোর অনুরোধ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। শাপলা চত্বরে হত্যার বিচার, নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। সকাল 9টায় সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। ভোর থেকেই ঢাকা, চট্টগ্রাম সহ দেশের সব জেলা উপজেলা থেকে লাখো মানুষ এতে অংশ নেন। হেফাজত নেতারা কমিশনের প্রতিবেদন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, আওয়ামী ফ্যাসিবাদের আমলে সব মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরে গণহত্যা সহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানান। মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর অনুরোধ জানান নেতারা। এতে অংশ নিয়ে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আজকের মহাসমাবেশের নারীদের অধিকারে আমরা বিশ্বাস করি, কিন্তু যেই অধিকারে নারীকে বেশ্যায় পরিণত করে সেই অধিকারে আমরা বিশ্বাসী না। বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদিক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সওদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। অনতিবিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যে আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র, মুফতি আব্দুল্লাহ তামিম ও শাকির আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি রুদ্রর কাছে। রুদ্র, নারী সংস্কার কমিশন বাতিল এবং তাদের দেয়া প্রতিবেদনটিও বাতিলের দাবি সহ অর্থাৎ 4টি দাবিতে আজ সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করছেন, মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগেও আপনাদেরকে বলেছি যে তারা মূলত তাদের 4টি দাবি আছে। সেই 4টি দাবির মধ্যে অন্যতম প্রধান দাবি হচ্ছে নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে এবং তারা যে তদন্ত প্রতিবেদনটি দিয়েছে কমিশনের কাছে সেই তদন্ত প্রতিবেদনটিও বাতিল করতে হবে। পাশাপাশি তাদের হেফাজত কর্মী এবং নেতাদের নামে এখন পর্যন্ত অর্থাৎ গত 16 বছর ধরে স্বৈরাচারী সরকারের আমলে পুরো আমল জুড়ে যতগুলো মামলা দায়ের করা হয়েছে এবং যত ধরনের গুম, অত্যাচার, হত্যা এবং যত ধরনের নির্যাতন করা হয়েছে সেই বিষয়গুলোকে বিচারের আওতায় আনতে হবে এবং মতিঝিলের শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচার করতে হবে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছিলেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং সেখানে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের তৎকালীন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তারাও বলেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো ধরনের আশ্রয়, প্রশ্রয় কিংবা ঠাঁই হবে না। আওয়ামী লীগকে এই নির্বাচনে অর্থাৎ আসন্ন যে নির্বাচন, আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নাই এবং অলরেডি দেশের জনগণ এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, এই দাবি করেছে হাসনাত আব্দুল্লাহ। এবং আমার দেশের সম্পাদক মাহমুদ যে
আগুন দেয়নি, তিনি আরো বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন। তো আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সহকর্মী আছেন, আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো ইসলামের সঙ্গে কতটা সাংঘর্ষিক বলছে এবং তারা কি বলছেন, আমরা একটু মুফতি তামিমের কাছে জানতে চাই। যে আপনারা জানেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন এটা বিরোধী প্রস্তাবনা পেশ করেছে। এই বিষয়টাই বক্তারা সকাল থেকে বলতেছেন। তারা বলছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশনে যে এই প্রতিবেদনটা জমা দেওয়া হয়েছে, এই প্রতিবেদনে কোরআন এবং সুন্নাহ বিরোধী অনেকগুলো আইন সেখানে আনয়ন করা হয়েছে, অনেকগুলো প্রস্তাবনা সেখানে পেশ করা হয়েছে। এই প্রস্তাবনাগুলো অবশ্যই অনতিবিলম্বে সেগুলো বাতিল করতে চান তারা, এবং তারা বক্তারা সকাল থেকে এই বিষয়টাই বলতে চেয়েছেন যে ফেসিবাদের আমলে অর্থাৎ আওয়ামী লীগের আমলে যে এই মিথ্যা মামলাগুলো হয়েছে, শাপলা চত্বরে যেভাবে গণহত্যা চালানো হয়েছে, তারা চান যেন সেগুলোর তাড়াতাড়ি যত দ্রুত সেগুলোর বিচার যেন করা হয়। এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সকাল থেকেই একের পর এক বক্তব্য দিচ্ছেন এবং তারা এই বিষয়গুলো আরও স্পষ্ট করতে চান যে কোরআন হাদিসের বিরোধী যে আইনগুলো তারা সেটাকে কোনোভাবেই বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দিবেন না। এই বিষয়গুলো তারা খুবই স্পষ্ট করে বলেছেন যে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক নারী কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো আসলে তারা কিভাবে ব্যাখ্যা করছিলেন সেটা যদি একটু বলতেন আপনি। সেটা আসলে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনটা ইতিমধ্যে যে জমা দেওয়া হয়েছে, এই বিষয়টা যে প্রতিবেদনটা এসেছে এগুলোর মধ্যে প্রায় 27টা বিষয় তারা বলছেন যে কোরআন হাদিস বিরোধী, মানে কোরআনের 27টার মতো আয়াত এই স্থান নেওয়া হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে। এই জন্য তারা সেটার সম্পত্তি বন্টন থেকে শুরু করে আমাদের যে বৈবাহিক ইসলামিক যে বৈবাহিক মুসলিম বিবাহ আইন আছে সেগুলো নিয়ে কি কিছু বলেছেন তারা? হ্যাঁ, সম্পত্তি আইনের বিষয়, অর্থাৎ একজন মানুষ যখন নাকি বাবা থেকে একজন সন্তান যখন পায়, উত্তরাধিকার সূত্রে যেই জমিন পায় অথবা যে সম্পত্তি পায়, এই সম্পত্তির যে ভাগটা এটার ক্ষেত্রে আসলে সমতার কথা নারী সংস্কার কমিশনে বলছিল, কিন্তু কোরআনে আসলে এই বিষয়টা অন্যভাবে আছে। তো তারা চায় যে কোরআনের মতো করে কোরআন যে বিষয়টা, অর্থাৎ কোরআন সমতা না বরং ন্যায্যতার ভিত্তিতে ছেলে এবং মেয়েকে সম্পত্তি বন্টন করার কথা বলে। তো হেফাজতে ইসলামের নেতারা এই বিষয়টাকে স্পষ্ট করতে চায় যে যেন কোরআনের বিপরীতে না গিয়ে বরং কোরআন যেই বাস্তবায়ন এই বিষয়টা তারা বারবার বলছিলেন। তামিম, ধন্যবাদ আপনাকে। হেফাজত নেতারা যে দাবি কথাগুলো বারবার সকাল থেকে তুলে ধরেছেন তাদের বক্তব্যে, সেগুলো সহকর্মী তামিমের কাছ থেকে জানছিলাম। তো তারা বারবার দুটি বিষয়ের উপরে জোর দিয়েছেন। এক হচ্ছে নারী কমিশন বাতিল করতে হবে এবং দ্বিতীয়ত তাদের বিরুদ্ধে যে সকল মিথ্যে মামলা হয়েছে এখন পর্যন্ত ফ্যাসিবাদ সরকারের আমল থেকে গত 16 বছরে, সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং সেই মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে আসন্ন যে নির্বাচনের কথা বলা হচ্ছে তার আগেই, সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই। আমাদের আরেক সহকর্মী আছেন শাকির আহমেদ, আমরা একটু তার কাছে যেতে চাই, তার কাছে আরো কিছু তথ্য আছে। শাকির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? শাকির, হেফাজতে ইসলামের মহাসমাবেশে ইতোমধ্যেই কিন্তু কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। ঠিক চূড়ান্ত পর্যায়ের যে বক্তব্য রয়েছে, অর্থাৎ সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যেই বক্তব্য শুরু করেছেন। নায়েবে আমির পর্যায়ে যারা রয়েছেন, অর্থাৎ ঠিক সর্বোচ্চ পদ আমিরের পরের পদটি নায়েবে আমিররা কিন্তু এখন বক্তব্য দিচ্ছেন। তারা কিন্তু তাদের যে দাবিগুলো, অর্থাৎ নারী সংস্কার কমিশন বাতিল করা, পাশাপাশি সংবিধানের মধ্যে বহুত্ববাদের যে সংযোজন সেটি যেন না করা হয়, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস যেন বহাল থাকে, সেই দাবিগুলো তারা করছেন। পাশাপাশি তারা বলছেন 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে যে গণহত্যা হয়েছে বা হত্যাকাণ্ড হয়েছে সেটির যেন সুষ্ঠু তদন্ত করে বিচার, পাশাপাশি দেশের বাইরে অর্থাৎ ফিলিস্তিন এবং ভারতে মুসলিমদের উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতন বা গণহত্যায় সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো সহ তারা আজকে যে তাদের দাবি সেটি তুলে ধরছেন। এবং তারা বলছেন যে এই শাপলা গণহত্যা সহ গত 16 বছরে রাষ্ট্রীয় পর্যায়ে ফ্যাসিজম কায়েমের জন্য আওয়ামী লীগের বিচারও কিন্তু তারা দাবি করেছেন। এবং শাপলা চত্বরে তাদের বর্ণনা মতে যে গণহত্যাটি হয়েছে, সেই গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে আসলে হেফাজতে ইসলামের পক্ষ থেকে মামলাও দায়ের করা হয়েছে। সেই মামলায় যেন আওয়ামী লীগের যে সংযুক্ততা আছে বা আওয়ামী লীগের যে যোগ সাজস রয়েছে সেটির কথা তারা বলছেন। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং শেখ হাসিনা যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন
সেই শেখ হাসিনার বিচারের কথাও কিন্তু তারা আজকের এই সমাবেশ থেকে বলছেন। এবং তারা বলছেন যে অবিলম্বে যদি এই নারী সংস্কার কমিশন যদি বাতিল করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। সেই ক্ষেত্রে সরকারের প্রতি তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে তাদের যে আন্দোলন সংগ্রাম বা তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার এই ধরনের অপ্রয়োজনীয় কমিশন, তারা বলছেন এটিকে, সেই ধরনের সংস্কারের অপ্রয়োজনীয়তা রয়েছে। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করে সরকার যেন এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেন, সেই দাবি আজকের এই সমাবেশ থেকে জানানো হচ্ছে। তো সোহরাওয়ার্দী উদ্যান থেকে হেফাজতে ইসলামের মহাসমাবেশের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে জানিয়ে আগামী বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মগবাজার আল ফালা মিলনায়তনে জেলা ও মহানগরী আমির সম্মেলনে একথা বলেন তিনি। দেশকে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার পরামর্শ দেন জামায়াত আমির। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশকে কোরআন বিরোধী আখ্যা দিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, এই প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের পারিবারিক ব্যবস্থার উপর বড় আঘাত আসবে। তাই কোরআন বিরোধী এই কমিটিকে বাতিলের দাবি জানান তিনি। কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো? এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি, আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করেছি। আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। সময় সংবাদে আরও থাকছে। খাগড়াছড়িতে সরকারি ভ্যাকসিনে অর্ধশত গবাদি পশু মৃত্যুর অভিযোগ। আতঙ্কে খামারিরা, কোরবানি ঈদ সামনে রেখে লোকসানের শঙ্কা। 6 সদস্যের তদন্ত কমিটি গঠন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর নিজস্ব মতের পাশাপাশি ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে। কমিশন কারো প্রতিপক্ষ নয় উল্লেখ করে আরও বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরিই মূল লক্ষ্য। সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। জোটের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, সংস্কার সংক্রান্ত অনেক সুপারিশের সঙ্গেই তার জোট একমত নয়, তবে আলোচনার মাধ্যমে সুপারিশ নিয়ে চূড়ান্ত মতামত দেওয়া সম্ভব হবে। বিভিন্ন জোট এবং দলগুলোর মধ্যেও মত পার্থক্য থাকবে, কারণ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম আদর্শিক অবস্থান থেকে তাদের মতামত দিয়েছেন যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। তার কারণ হচ্ছে যে আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে এখানে সমবেত হয়েছি। জীবনের হুমকির সঙ্গে চাকরি হারানোর ভয়, চরম নিরাপত্তাহীনতার মাঝেই পেশাগত দায়িত্ব পালন করতে হয় সংবাদকর্মীদের। তবে সাংবাদিক সুরক্ষা আইন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে এ অবস্থার পরিবর্তন হবে বলে মনে করছেন কমিশনের সদস্যরা। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার থেকে জনগণ সব পর্যায়ের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে শাতিলা শারমিনের রিপোর্ট। 25 সালের মার্চ পর্যন্ত 102 জন সাংবাদিক নানা কারণে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে 48 জনই পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার। জীবনের ঝুঁকির সঙ্গে মামলা, চাকরিচ্যুতির মতো ঘটনাও আতঙ্কিত করেছে গণমাধ্যম কর্মীদের। এমনকি সাংবাদিক হত্যা নির্যাতনের মামলা আদালতে ঝুলে থাকে যুগের পর যুগ, বিচার পান না ভুক্তভোগীরা। নারী সাংবাদিক হিসেবে আমার উপর আক্রমণ করা হয়েছিল। মাঠে যারা কাজ করে তাদের উপর চাইলেই হামলা করা, এটা তো আসলে কোনোভাবে হইতে পারে না। সব পক্ষেরই বিরাট ভাজন আসলে সাংবাদিকদের হতে হয়। বিচার প্রক্রিয়া অনেক দিন হয়েছে, কিন্তু আমার মনে হয় যে ন্যায্য বিচারটা পায় নাই। যদিও আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইথ
উইদাউট বর্ডারের 2025 সালের মুক্ত গণমাধ্যমের তালিকায় 16 ধাপ উন্নতি করলেও সাংবাদিকতার জন্য ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের এখনও অবস্থান 31তম। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে জনমানসিকতার পরিবর্তন না হলে মত প্রকাশের স্বাধীনতা অধরাই থেকে যাবে। সাংবাদিকদের বিরুদ্ধে জেনোসাইডের মামলা, এটা তো একই সাথে ভয়ঙ্কর এবং একই সাথে হাস্যকর। সংবাদপত্র কিংবা গণমাধ্যমে যে পুরোপুরি বিশুদ্ধ সেটা আমি বলবো না। আমি যে আদর্শকে ধারণ করি তার বিপরীত দিকে, সুতরাং ওইটাকে আমার ভাঙচুর করতে হবে, ওইটাকে আগুন ধরিয়ে দিতে হবে। সরকারের কোনো সমালোচনা করা যাবে না, কিংবা এখানে অন্যায় প্রতিবাদ হলে কিছু করা যাবে না, তাহলে পরে তো আর আমার গণমাধ্যম টিকবে না। আর গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য শামসুল হক জাহিদ জানান, মুক্ত গণমাধ্যমের জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে অবস্থার উন্নতি হতে শুরু করবে। সাংবাদিক সুরক্ষা আইন আমরা প্রস্তাব করেছি এবং একটা আইনের খসড়াও তৈরি করে দিয়েছি আমরা। প্রেস কাউন্সিলের বদলে আমরা বলছি একটা পার্মানেন্ট প্রেস কমিশন। এই দুইটা জিনিস যদি সরকার করে দেয় তাহলে আমাদের মনে হয় অনেকগুলো জিনিস স্ট্রিমলাইন্ড এবং ডিসিপ্লিনড হবে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম মালিক সহ সংশ্লিষ্ট সবার ভূমিকা জরুরি বলেও মনে করেন কমিশনের সদস্যরা। গণমাধ্যম দিবসের এবারের প্রত্যাশা হোক বাংলাদেশ হোক সংবাদকর্মীদের জন্য নিরাপদ স্থান। রাষ্ট্র আর জনগণের মাঝে সেতু হিসেবে কাজ করুক গণমাধ্যম। সত্যিকারের ভিত্তি পাক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে, সরাসরি যাচ্ছি সেখানে। ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী ও ধর্ম বিরুদ্ধ সমকামী বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায়তারা বন্ধ করতে হবে। 3. শাপলা ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে। 5. 4. গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম ও তৎপরতা নিষিদ্ধ করতে হবে। 5. আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি ও বিশুদ্ধার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে। এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ধর্ম অবমাননা শাস্তি সংক্রান্ত আইনি ধারাগুলো বাতিলের সুপারিশ বাদ দিতে হবে। এ ব্যাপারে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। 6. চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যা উস্কানিদাতা চিন্ময় দাসের জামিন প্রত্যাহার পূর্বক তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। 7. ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে সারা দেশে প্রতিবাদী আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলাম মনা তরুণদের বিরুদ্ধে হওয়া মিথ্যা ও বানোয়াট সকল মামলাগুলো অতি সত্বর প্রত্যাহার বা নিষ্পত্তি করতে হবে গণ অভ্যুত্থানের সরকারকে। সেই সাথে জঙ্গি নাটক বা জঙ্গি কার্ড খেলে বাংলাদেশের ইসলামপন্থী ও আলেম ওলামার উপর যারা গত 15 বছর নির্যাতন ও গুম খুন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। 8. গাজার মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণ অভ্যুত্থানের সরকারকে কূটনৈতিকভাবে আরো উচ্চ কণ্ঠ হতে হবে। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। 200 কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ উপলক্ষে সকালে রাজধানীর খিলগাঁওয়ে সচেতনতা র্যালি হয়েছে। কোনো গাফিলতির অভিযোগ থাকলে তা হটলাইন, ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে সিটি কর্পোরেশনকে জানাতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান প্রশাসক। বলেন, মশা নিয়ন্ত্রণে কেবল সিটি কর্পোরেশন নয়, এগিয়ে আসতে হবে নাগরিকদেরও।
কখনো ডেঙ্গুর প্রাদুর্ভাব, কখনো বা কিউলেক্সের উপদ্রব। রাজধানীতে মৌসুমের বেশিরভাগ সময়ই নাগরিক যন্ত্রণার বড় কারণ মশা। আর এই কীট নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। সামনেই বর্ষা মৌসুম, মশার প্রজনন নিয়ে তাই বাড়ছে শঙ্কা। এই অবস্থায় শনিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে 200 জন মশক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একই সঙ্গে নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরিতে র্যালির আয়োজন করা হয়। বিশেষ এই কার্যক্রমে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, মশক নিধনের পুরো কার্যক্রমই রাখা হচ্ছে নজরদারিতে। আমাদের তরফে আমাদের কার্যক্রম কিন্তু অব্যাহত আছে, আমাদের কোনো গাফেলাতি নেই। প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের একজন করে কনজারভেন্সি ইন্সপেক্টর আছে। আমাদের অফিসে একটি মনিটরিং সেল আছে, সেখান থেকে আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পারি কে কোথায় কাজ করতেছে বা করতেছে না। কাজে সবকিছু আমাদের পর্যবেক্ষণে আছে। মশক নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের। কার্যক্রম নিয়ে অভিযোগ থাকলে তা জানাতেও অনুরোধ করেন তিনি। আমাদের কমপ্লেন করার অনেকগুলো জায়গা আছে। আমাদের একটা হটলাইন আছে, এটা 724। আমাদের মনিটরিং সেন্টার আছে সেখানে, এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, সে পেজে ঢুকেও আপনারা অভিযোগ দায়ের করতে পারবেন। যতগুলো অভিযোগ পাই সেগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করি। মশক নিধনে নগরবাসীকে নিজেদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখার অনুরোধ জানান ডিএসসিসি প্রশাসক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ভারতে মন্দিরে চলা ধর্মীয় সমাবেশে হুড়োহুড়ি, পদদলিত হয়ে 6 জন নিহত, আহত অর্ধশত। নরেন্দ্র মোদীর শোক প্রকাশ। এবার বাণিজ্যের সংবাদ। শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধিতে উৎপাদন ব্যয় বাড়বে 3 থেকে 5%। এতে যেমন রফতানি বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে দেশ, তেমনি নতুন পুরান গ্যাস সংযোগে এক এক রকম দাম নির্ধারণে অভ্যন্তরীণ বাজারে তৈরি করবে অসম প্রতিযোগিতা, এমন শঙ্কা উদ্যোক্তাদের। এদিকে ক্যাবের জ্বালানি উপদেষ্টার দাবি, বিইআরসির দুর্নীতি দমন না করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বিনিয়োগ ও কর্মসংস্থানকে ঠেলে দেবে কঠিন চাপে। এমএস আরিফিনের রিপোর্ট। নানা প্রতিকূলতা মোকাবিলা করে চলছে দেশের উৎপাদন খাত। বৈশ্বিক নানা ইস্যুতেও যোগ হয় নতুন নতুন চ্যালেঞ্জ। সব বাধা সহজে মোকাবিলায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের কথা বলে 2023 সালের জানুয়ারিতে এক লাফে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হয় 150 থেকে 180%। এরপর শিল্প উদ্যোক্তাদের পকেট থেকে বাড়তি টাকা গেছে ঠিকই, কিন্তু শিল্পে যায়নি প্রতিশ্রুত গ্যাস। অস্বাভাবিক মূল্য হয়েছে, সেই মূল্যটা আমরা তো বহন করতে পারছি না, আবার আমরা গ্যাসও পাচ্ছি না। এরই মধ্যে গেল 13 এপ্রিল আরেক দফায় শিল্প খাতে নতুন সংযোগের বিপরীতে গ্যাসের দাম 33% বাড়িয়েছে সরকার। আর পুরনো সংযোগের ক্ষেত্রে অনুমোদিত লোডের 50%-এর বেশি ব্যবহারে গুনতে হবে এই বাড়তি টাকা। কস্টিংটা দুইভাবেই বাড়ছে, একভাবে হচ্ছে আবার গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে, আরেকটা হচ্ছে না পাওয়ার কারণে। দেশের অর্থনীতির প্রাণ তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের হিসাব, এতে তাদের উৎপাদন খরচ বাড়বে 3 থেকে 5%। 33% গ্যাসের দাম বৃদ্ধি করলে আমাদের এটা 5%-এর মধ্যে এফেক্ট পড়বে। কারখানা বেদে কিছুটা কম বেশি হবে। বিশ্ববাজারে যেমন প্রতিযোগিতা সক্ষমতা হারাবে রপ্তানিমুখী শিল্প, তেমনি এক এক কারখানায় গ্যাসের দাম একই রকম হওয়ায় দেশের বাজার দখলে দেখা দেবে অরাজকতা, এমন শঙ্কাও তাদের। বিশ্বব্যাপী এখন কিন্তু সর্বনিম্ন প্রাইস চলতেছে তেলের এবং গ্যাসের। সে সময় আপনি এই মূল্যটা বৃদ্ধি করলেন, এতে ভবিষ্যতে নতুন কোনো ফ্যাক্টরি হবে না। গ্যাসের সংকট ও দাম বৃদ্ধিতে যখন বহুমুখী চাপে শিল্প খাত, তখন জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন শিল্প বান্ধব জ্বালানি নীতি তৈরি করতে দূর করতে হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির দুর্নীতি। এ খাতে মুনাফা হলে মুনাফার পয়সা সবাই লুটপাট করে খায়। ইন্ডাস্ট্রি খাতে জ্বালানির মূল্য বাড়িয়ে শিল্প পণ্যের উৎপাদন ব্যয় বাড়িয়ে দেওয়া, সেবার উৎপাদন ব্যয় বাড়িয়ে দেওয়া, ব্যয় বাড়িয়ে দিলে সে বাজারে কম্পিটিশনে টিকতে পারবে না, বাজার আলটিমেটলি আমদানিকৃত পণ্যের দখলে চলে যাবে। আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হয়ে স্থানীয়ভাবে গ্যাসের উৎপাদন বাড়ানোর পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। লোডশেডিংও বেড়ে যাচ্ছে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া 2 বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার মধ্যরাতে পাটগ্রাম সীমান্তে এ নিয়ে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের পর 2 যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর আগে ধবলসুতি বিওপির কাছে টিকটক ভিডিও ধারণ করছিলেন ইমন ও সাজেদুল নামে ওই 2 যুবক। এ সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। খাগড়াছড়িতে সরকারি ভ্যাকসিনে অর্ধশত গবাদি পশু মৃত্যুর অভিযোগ উঠেছে।
এতে খামারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে লোকসানের শঙ্কায় খামারিরা। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়িতে খামারিদের কাছে এখন আতঙ্কের নাম গুডফক্স ভ্যাকসিন। এই ভ্যাকসিন দেওয়ার 48 ঘন্টার মধ্যেই মারা যাচ্ছে গৃহপালিত পশু। স্থানীয়রা জানান, গত 14 এপ্রিল মসজিদে মাইকিং করে রামগড়ের লামকুপাড়া এলাকায় উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে গবাদি পশুর ভ্যাকসিন দেওয়া হয়। এরপর প্রায় প্রতিদিনই কারো না কারো গৃহপালিত পশু মারা যাচ্ছে। কোরবানি ঈদ সামনে রেখে পশু লালন পালন করে এখন মাথায় হাত খামারিদের। বোতলের থেকে বড় বললো যে সিরিজ দুইটা দিয়ে সমানে সবগুলানের এক সিরিয়ালে মারিয়া গেছে। 17 তারিখের থেকে ছাগলের গা ফুটে যাইতেছে সমানে এবং কি মনে করেন মরতেছে। এটা অবশ্যই আমরা বিচার দাবি করি। এলাকাতে শুধু আমি না, এভাবে অনেকগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে, গরু ছাগল মারা গেছে, অসুস্থ আছে। এই ঘটনায় চট্টগ্রাম জেলা ভেটেরিনারি কর্মকর্তাকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে মৃত পশুর ময়নাতদন্ত ও রোগাক্রান্ত পশুর নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য। আমরা দুঃখিত আসলে বাস্তবে যেটা এই ধরনের কেন ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা আমার চাকরি দেখিনি, তো আমরা তাদেরকে পরামর্শ দেবো তারা আমাদের প্রাণীসম্মত অফিসে যাতে সবসময় যোগাযোগ রাখে। গত 2 সপ্তাহে অন্তত 50টি গরু ছাগল মারা গেছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। দেখছেন সময় সংবাদ। ভারতের উপকূলীয় শহর গোয়ার এক মন্দিরে পদদলিত হয়ে 6 জন মারা গেছেন। আহত হয়েছেন 60 জনের বেশি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার শহরটির শিরগাঁওয়ের একটি মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দিরটিতে বড় ধর্মীয় সমাবেশ চলার সময় হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক জলসীমায় মাল্টার উপকূলের কাছে গাজামুখী একটি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে। এতে জাহাজটি আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাহাজ কর্তৃপক্ষ ফ্রিডম ফ্লোটিলা বলছে, হামলার জন্য ইসরায়েল দায়ী। আগুন জ্বলছে জাহাজে। কাঠামোতে দেখা গেছে বড় ধরনের ফাটল। মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের গাজা অভিমুখে যাচ্ছিল দ্য কনসায়েন্স। যাত্রাপথে মাল্টার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় পরপর 2টি ড্রোন হামলার শিকার হয়ে বিকল হয়ে গেছে জাহাজটি। স্থানীয় সময় শুক্রবার রাত 12:30টার দিকে জাহাজটিতে আঘাত হানে প্রথম ড্রোনটি। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় হামলায় জাহাজের সামনের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন ধরে যায় জেনারেটর কক্ষে, যা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় পুরো জাহাজকে। তৈরি হয় ডুবে যাওয়ার ঝুঁকি। মাল্টা সরকার জানায়, জাহাজে থাকা 12 জন ক্রু ও 4 জন নাগরিকের সবাই নিরাপদে রয়েছেন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে মানবিক সহায়তা আয়োজনকারী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক জাহাজে হামলার বিচার দাবি করেছে সংগঠনটি। তবে এ নিয়ে এখনো মুখ খোলেনি তেল আবিব। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তুমি কে, আমি কে, চলছে লড়াই, চলবে, হেফাজত লড়বে। কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। গণহত্যার বিচার, নারী কমিশন বাতিল সহ 4 দাবিতে হেফাজতের মহাসমাবেশ। করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর অনুরোধ। একটি সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছে জাতি, বললেন জামায়াত আমির। নারী কমিশনের কিছু সুপারিশকে কোরআন বিরোধী আখ্যা দিয়ে বাতিল করার আহ্বান। শঙ্কা মাথায় নিয়েই কাজ করেন সংবাদকর্মীরা। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে নিশ্চিত হবে সুরক্ষা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।